একটি গোল টেবিল বৈঠক আয়োজন করার জন্য সুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, আমাদের সবার শ্রদ্ধেয় বিচারপতি আব্দুল মতিন, এখানে আছেন বিচারপতি মনির ইসলাম চৌধুরী, আছেন ব্যারিস্টার সালাম হোসেন, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, ব্যারিস্টার তানিম এবং আমার প্রিয় ফাহিমাসুর এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা। আমি স্যার যে বলেছেন যে আমাদের আজকের মাননীয় সঞ্চালক ডক্টর বদিউল আলম মজুমদার, যে আমি আসলে আইনের মানুষ না, আইনের ছাত্র বলা যায়, কিন্তু মূলত আমি এখানে এসেছি একজন পর্যবেক্ষক হিসাবে। আমার মনে হয় বাংলাদেশের 18 কোটি মানুষের চরম দুর্ভাগ্য যে আমরা একটা বিপ্লব পরবর্তী বা গণ অভ্যুত্থান পরবর্তী সময় এত দ্রুত আবার আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, বিভিন্ন অনুযোগ, বিভিন্ন অভিযোগ নিয়ে আসতে হচ্ছে। কারণ আমাদের অ্যাটলিস্ট কয়েক বছর বা কয়েকটি রেজিম, কয়েকটি আমল আমাদের মোটামুটি নিশ্চিন্তে যে আমরা তো বিজয়ী। এবার যদি এমন হতো যে জুলাইতে জনগণ যদি বিজয়ী না হতে পারত, তাহলে আপনার ওয়াইনিং বা কমপ্লেন করার জায়গা ছিল। কিন্তু জনগণ যেখানে হ্যাঁ, তো আমরা তখন অবশ্যই আমাদের অনেক আমরা পরাজিত হলে আমাদের সেটা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে আমরা পড়তাম। কিন্তু জয়ী হওয়ার পর আমি যেটা বলছিলাম, তখন একটা জাস্টিফিকেশন ছিল যে আপনার শত্রুপক্ষ আপনাকে শাস্তি দিচ্ছে, আপনার শত্রুপক্ষ আপনাকে সার্জের মতন ঝুলছে। কিন্তু আমাদের মিত্রপক্ষ, মনে করে দেখুন, আমাদের ছাত্ররা, শিক্ষকরা, আইনজীবীরা, সাংবাদিকরা, আমাদের সন্তানরা, তাদের রক্তদানের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেটা 1971 সালের পর বাংলাদেশে আমি মনে করি 55 বছরের জীবনে একটা সবচেয়ে গ্লোরিয়াস একটা পিরিয়ড, গ্লোরিয়াস একটা বিজয়। তারপর আজকে মাত্র 2 মাসও হয়নি, 2 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে সরকার সবাইকে হতাশ করে দিয়ে, এবং সরকার এমন না যে সরকারের সামনে কোনো একজন সদস্য পার্লামেন্ট পাবে না যারা এটার বিরুদ্ধে বলেছেন। সরকার নিজেই কিন্তু সে চাইলে, স্যার যেটা বলেন omnipotent পাওয়ার, চাইলে সে আরো ভালো অনেক কিছু, হোমওয়ার্ক যদি থাকতো এই 30 দিনের মধ্যে ভালো কিছু প্রপোজ করতে পারতেন। কিন্তু ওই যে একটা কথা বলা হয় যে পারফেক্ট ইজ অ্যান এনিমি অফ গুড, আপনাকে পারফেক্ট কিছু দেবো বলে ওই ছেলে ভোলানো গল্প সরকার শোনাচ্ছেন। এবং এটা এর জন্য বলছে যে আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে বিজয়ী হওয়ার পরও মেজরিটি স্টেক হোল্ডার পার্লামেন্টে বর্তমানে যে 300 সদস্য আছেন বা 299 জন, যদিও মির্জা সাহেব এখনো অসুস্থ, কিন্তু এই 300 জনই কিন্তু এই গণ অভ্যুত্থানের বিজয়ী পক্ষ। সেখানে আমরা কেন গণ অভ্যুত্থানের, ঠিক আছে, যদি ডক্টর ইউনূসের 133টা অধ্যাদেশের 133 অধ্যাদেশের মধ্যে যদি কোনোটির আরো ইমপ্রুভমেন্টের যদি স্কোপ থাকে, বিকজ এটা তো স্কাই ইজ দ্য লিমিট, অফকোর্স আমরা উৎকর্ষের শেষ নেই, এটা একটা এলিউসিভ। সো সেই কথাটা জনগণের সামনে আনা যেত, সেটা ডিসকাশন করা যেত। কিন্তু এখন যে ভয়েডটা ক্রিয়েট হলো, আমরা আবার কত যুগ অপেক্ষা করতে হয় একটা স্বাধীন বিচার বিভাগের জন্য, একটা বিচার কনস্টিটিউশনাল রিফর্ম গ্রুপ। আমি আপনাদের শুধু একটা কথা বলছি যে সুশাসন দেওয়ার যদি কারো ইচ্ছা থাকে, গুড গভর্নেন্সের ইচ্ছা থাকে, তাহলে সে নিজে থেকেই, বিএনপির 31 দফায় কিন্তু এই জিনিসগুলো আছে। তারা বলেছে সংবিধান সংস্কার কমিশন নিজেরাই করবে, সেই 2023 সালে। সেখানে আমাদের চাওয়ারও প্রয়োজন হওয়ার কথা না। তো সুশাসনের ইচ্ছা থাকলে আপনি খেয়াল করবেন যে আমার শপিং লিস্ট দেখে আমি রেস্টুরেন্টে গিয়ে কি অর্ডার দিই, সেটা দেখেই কিন্তু বোঝা যায় আমার টেস্ট। সরকার দেখুন যে কয়েকটি বাছাই করা অল্প কয়েকটি হাতে গোনা অধ্যাদেশ বাতিল করেছে, আবার অল্প কয়েকটাকে ল্যাপস হতে দিয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যে অর্গান করুন, খেয়াল করুন যে আমি একটা থিওরি গত 1-2 বছর ধরে ওয়ার্ক করছি, যে আপনি যদি প্রাতিষ্ঠানিক সংস্কার করতে চান, তাহলে 4টা জিনিসকে আপনাকে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল এন্ড অ্যাকাউন্টেবল করতে হবে। এবং সেই 4টার মধ্যে আমি CLAN বলি। C তে কোর্টস বিচার বিভাগ, ল তে ল এনফোর্সমেন্ট, A তে দুদক, SS অ্যান্টি কারাপশন কমিশন, এবং N হচ্ছে NBR। এবং গত রাত আমরা কয়েকজন সচিব সহ আমরা বাজেটের উপর কথা বলছিলাম, এবং সেখানে ওরাও বললেন যে দেখুন খুবই অত্যন্ত স্মার্টলি NBR সংক্রান্ত জিনিসটা অ্যালাউ করেছে, এটা বাতিল। বিচার বিভাগ সংক্রান্ত স্যার বললেন যে দুটো সবচেয়ে, ডক্টর রিফাত আহমেদের বিদায়ী ভাষণে উনি এই স্বল্প সময় প্রধান বিচারপতি থাকার সময় একটা গর্ব নিয়ে উনি গিয়েছেন, এবং সেই ভাষণে উনি উল্লেখ করেছেন
যে আমি তৃপ্ত হয়ে যাচ্ছি যে আমরা একটা বিচার যে মানে সচিবালয় আমরা যে বিভাগের জন্য একটা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট আমরা করে যেতে পেরেছি। উনি মানে এটা অ্যাকমপ্লিশড। সো ডক্টর ইউনূসের শাসনামলের যদি কয়েকটি ভালো দিক আমরা ইতিহাস যখন পর্যালোচনা করবে তার মধ্যে অন্যতম হবে এই সংস্কারগুলো, কিন্তু বর্তমান সরকার দুর্ভাগ্যজনক ভাবে এবং অত্যন্ত পরিকল্পিত ভাবে ঠিক এই কয়েকটাকেই তারা অ্যালাউ করেছে, ইদার বাতিল করেছে অথবা ল্যাপস হতে অ্যালাউ করেছে। তার সাথে আমার আর একটি মিনিট একটা বলবো, আরো একটা আপনারা দেখবেন যেটা আজকে আলোচ্য বিষয়ের মানে শিরোনামে নেই কিন্তু আলোচ্য বিষয়ের সাথে অত্যন্ত অত্যন্ত ইন্ট্রিকেটলি ইনভলভ, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর। ওনারা আপনারা খেয়াল করেছেন যে এনপিএল মানে বাংলাদেশের প্রায় 6 লক্ষ 6.5 লক্ষ কোটি টাকা নন পারফর্মিং লোন বা ঋণ খেলাপির দায়ে এই যে সম্মিলিত ইসলামী ব্যাংক হলো, 11টা ব্যাংক আমাদের বড় ক্রাইসিসে, কোন ব্যাংকের 98.5% দেয়া ঋণ হচ্ছে খেলাপি। সেগুলোকে নিয়ে ডক্টর ইউনূসের সরকার মোটামুটি একটা রেস্কিউ প্ল্যান করেছেন। বাংলাদেশের আপনাদের আমাদের গরিবের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা সেখানে ইনজেক্ট করা হলো এবং সেখানে যারা শুধু একজন না, সরকার নিজেই মানে মাননীয় অর্থমন্ত্রীর নিজের প্রকাশ করা তালিকা আপনি দেখুন, মানে হিপোক্রেসির মাত্রা কত দূর হলে, অথবা আমি হিপোক্রেটরা আমার মনে হয় মাঝে মাঝে তার একটু লাজুক যে তারা হিপোক্রেসি করে, আর যাদের লজ্জাও নেই তারা এই ধরনের প্রকাশ্যে এই মানে ট্র্যাভেস্টি করতে পারে। মানে আমি এক বক্তৃতা আমি বলছি যে এই 20 জন হচ্ছে সবচেয়ে বড় খেলাপি, পরের বক্তৃতায় সাইন করছি এর মধ্যে 11 জন ইনশাআল্লাহ আমরা তাদেরকে ওয়েলকাম করছি। তারা আবার আমাদের ওই সবচেয়ে সেন্সিটিভ যে সেক্টর আমাদের যেখানে লিকুইড মানি, সেটার আবার তাদেরকে জিম্মাদারি আপনি দিচ্ছেন। এবং আপনি এমপ্লয়মেন্টের জন্য বলুন, বিনিয়োগের জন্য বলুন, যাই বলুন, আমি শুধু আপনাদের বলতে চাই এখানে অনেক বিজ্ঞ লয়ার আছেন যে পৃথিবীর কোন সভ্য দেশে ধরুন যারা সেক্স অফেন্ডার বা যারা চাইল্ড অ্যাবিউজ করে, যারা স্টুডেন্ট, ধরুন আমি একজন শিক্ষক, আমি যদি ছাত্রী বা ছাত্র হয়রানির জন্য যদি আমি অভিযুক্ত হই, আমি যদি কনভিক্টেড হই, তাহলে আবার আমাকে কি আপনি সেই গার্লস স্কুলে আপনি আবার আমাকে সেই মেয়েদের স্কুলে কি শিক্ষক বানাতে পারেন? সুতরাং যারা ফ্রড, এটা শুধু এরা কিন্তু শুধু খেলাপি না, এখানে কিন্তু ফ্রড মানে ডে লাইট ফ্রড ওয়াজ কমিটেড। এক একটা সম্পত্তির দাম 200-300 গুণ ওভার ভ্যালুয়েশন করে তারপর সেখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। তো তাদেরকে আপনি সেই ক্রিমিনালদেরকে আপনি আবার রাস্তা করে দিচ্ছেন এবং তারা কিন্তু জোর করে, এমন যদি হতো যে তারা রাস্তা অবরোধ করে, তারা হরতাল করে, ধর্মঘট করে বা তাদের কোনো দলকে ক্ষমতা এনে তারা করছে। এই জন্য দুর্ভাগ্য, মানে আমাদের দুঃখ রাখার জায়গা নেই যে যাদেরকে আমরা বুকে রক্ত ঢেলে, যাদেরকে আমরা দেশ বিদেশ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এনেছি, এনে আজকে মানে বড় বড় আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি, তারা আমাদের সাথে এই বিশ্বাসঘাতকতা করছে। এবং এটা এই শুধু এই 4টা সেক্টর, মানে এগুলো আমাদের মানে বললাম যে আপনার কিডনি, আপনার কলিজা, আপনার হার্ট, আপনার ব্রেইন, মানে এই সরকার যেটা আমি মনে করি ক্ষমার অযোগ্য অপরাধ করছে সেটা হচ্ছে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, বিচার বিভাগ, ব্যাংকিং, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, সবগুলোতে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এবং এটা অবশ্যই জনগণের কাছে স্যার বলেছেন, বিচারপতি মতিন বলেছেন, আমরা আপনারাই যেহেতু সবার মানে মালিক, সে মালিকদের কাছে বিচার দিতে এসেছেন। আপনার সবাইকে ধন্যবাদ। আপনি যেটা